বাংলাদেশ আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি মুহূর্ত নতুন কোনো নাটকীয়তার জন্ম দিচ্ছে। আর এই উত্তাল সময়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শরীফ ওসমান হাদী। তার মৃত্যুকে ঘিরে দেশের প্রতিটি প্রান্ত আজ ক্ষোভের আগুনে জ্বলছে। কিন্তু এই আগুনের শিখা কার ঘরে গিয়ে লাগবে আর কে সেই আগুনকে পুজো করে নিজের স্বার্থ হাসিল করবে তা নিয়ে পর্দার আড়ালে চলছে গভীর এক ষড়যন্ত্র। শরীফ ওসমান হাদী কেবল একটি নাম নয়, তিনি এখন একটি বিপ্লবের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তার রক্তে রঞ্জিত হয়েছে এই মাটি, আর সেই রক্তের প্রতিটি ফোঁটা যেন ডাক দিচ্ছে এক পূর্ণাঙ্গ স্বাধীনতার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন পুরো দেশ এই শোককে শক্তিতে পরিণত করতে ব্যস্ত, তখন একদল উগ্রবাদী গোষ্ঠী এই পবিত্র আবেগটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার নোংরা খেলায় মেতে উঠেছে। প্রথম আলো আর ডেইলি স্টারের অফিসের সামনে যে নারকীয় তাণ্ডব চালানো হলো, তার দায়কার এটা কি সাধারণ জনতার ক্ষোভ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো পরিকল্পিত নীল নকশা? যারা এই কাজ করেছে তারা আসলে কারা? এই প্রশ্নগুলো আজ জনমনে বড় হয়ে দেখা দিয়েছে। প্রথম আলো আর ডেইলি স্টারের নীতি নিয়ে প্রশ্ন থাকতে পারে, তাদের ভারতের দালাল হিসেবে চিহ্নিত করার যথেষ্ট যৌক্তিক কারণও মানুষের কাছে আছে, কিন্তু দিনের আলোয় তাদের অফিসে আগুন দেওয়া কোনোভাবেই সুস্থ মানসিকতার পরিচয়ক হতে পারে না। এই আগুনের লেলিহান শিখা কেবল একটি ভবনকে পুড়িয়ে দেয়নি, বরং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের গায়ে এক কালো দাগ লেপে দেওয়ার চেষ্টা করেছে। এই চরম উত্তেজনার মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বৃহৎ ও সুশৃঙ্খল রাজনৈতিক শক্তি হিসেবে জামায়াতে ইসলামী যে ভূমিকা পালন করেছে, তার রাজনৈতিক বোদ্ধাদেরও অবাক করেছে। সাধারণত এ ধরনের পরিস্থিতিতে যখন আবেগ তুঙ্গে থাকে, তখন ভুল করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে শরীফ ওসমান হাদীর মতো একজন তার মৃত্যুর পর, যার সাথে ছাত্র শিবির ও জামায়াতের এক নিবিড় আত্মিক ও জোটগত সম্পর্ক ছিল, যেখানে জামায়াত শিবিরের নেতাকর্মীদের পক্ষ থেকে কোনো চরম প্রতিক্রিয়া আসাটা ছিল একেবারেই প্রত্যাশিত। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল, জামায়াতে ইসলামী চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা রাজপথে কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগে জড়ায়নি, বরং তাদের নেতাকর্মীদের কঠোরভাবে নির্দেশনা দিয়েছে যেন তারা কোনো উস্কানিতে পা না দেয়। ঢাকা মহানগরী থেকে শুরু করে দেশের প্রতিটি ইউনিট যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা ছিল, যেখানে শোক প্রকাশ করা হয়েছে অত্যন্ত গাম্ভীর্যের সাথে, কিন্তু বিশৃঙ্খলাকে দেওয়া হয়নি বিন্দুমাত্র প্রশ্রয়। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান যেমনভাবে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছেন এবং শরীফ ওসমান হাদীকে একজন সাচ্চা দেশপ্রেমিক হিসেবে, বীরযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তা প্রমাণ করে যে তারা হাদীর আদর্শকে হৃদয়ে ধারণ করে, কিন্তু কৌশলে তারা অনেক বেশি পরিপক্ক। অথচ এই সুযোগটাকেই কাজে লাগাতে চেয়েছিল সেই সব উগ্রবাদী গোষ্ঠী যারা আসলে গণতন্ত্রে বিশ্বাসই করে না। আমাদের গোয়েন্দা সূত্র এবং মাঠ পর্যায়ের পর্যবেক্ষণে এটা স্পষ্ট যে যারা এই অগ্নিসংযোগের মতো ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত, তারা মূলত সেই সব গোষ্ঠী যারা ভোট ব্যবস্থাকে শিরক মনে করে এবং আল কায়দার মতো আন্তর্জাতিক উগ্রবাদী আদর্শের সাথে নিজেদের মানসিকভাবে যুক্ত করে রেখেছে। তারা চায় না বাংলাদেশ কোনো গণতান্ত্রিক বিপ্লব সফল হোক, তারা চায় অরাজকতা, তারা চায় রক্তপাত। এমনকি এই গোষ্ঠীগুলোই আবার পর্দার আড়ালে প্রশ্ন তুলছে যে শরীফ ওসমান হাদীকে শহীদ বলা যাবে কিনা। তাদের এই দ্বিচারিতা আজ জনগণের সামনে পরিষ্কার হয়ে গেছে। তারা একাধারে হাদীর মৃত্যুকে ব্যবহার করে নাশকতা করতে চায়, আবার অন্যদিকে তার শাহাদাত নিয়ে বিতর্ক তুলে তাকে ছোট করতে চায়। এই সালাফি এবং চরমপন্থী মানহাজি গোষ্ঠীগুলো আসলে বিপ্লবের শত্রু। তারা চায় জনগণের দৃষ্টি ভারতের আধিপত্যবাদ বিরোধী লড়াই থেকে সরিয়ে ইন্টারনাল ভায়োলেন্স বা অভ্যন্তরীণ সহিংসতার দিকে ঘুরিয়ে দিতে, যাতে করে বিশ্ববাসীর কাছে এই বিপ্লবকে একটি উগ্রবাদী তাণ্ডব হিসাবে উপস্থাপন করা যায়। শরীফ ওসমান হাদীর রাজনৈতিক জীবনের দিকে তাকালে দেখা যায়, তিনি সরাসরি জামায়াত বা শিবির না করলেও তার প্রতিটি পদক্ষেপ ছিল ইসলামপন্থীদের সাথে সামঞ্জস্যপূর্ণ। তার ইনকিলাব মঞ্চ যেভাবে ছাত্র শিবিরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ডাকসু নির্বাচন বা অন্যান্য আন্দোলনে অংশ নিয়েছে, তা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক নতুন মেরুকরণ সৃষ্টি করেছিল। এমনকি ডাকসুতে শিবিরের প্যানেল থেকে যখন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী দেওয়া হয়, তিনিও ছিলেন হাদীর অনুসারী। এই যে গভীর বন্ধন, এই যে একই গন্তব্যের দিকে যাত্রা, এটাই ছিল আধিপত্যবাদী শক্তির মূল মাথা ব্যথার কারণ। তারা বুঝতে পেরেছিল যে যদি এই জাতীয়তাবাদী ও ইসলামপন্থী শক্তির ঐক্য ধরে রাখা যায়, তবে বাংলাদেশের মাটি থেকে ভারতের হেজিমনি বা আধিপত্য চিরতরে মুছে যাবে। আর সেই ভয় থেকে হাদীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। শরীফ ওসমান হাদী জানতেন তার ঝুঁকি কতটুকু, তবুও তিনি কখনো আপোষ করেননি। তিনি ছিলেন জুলাই বিপ্লবের সেই অবিনাশী কণ্ঠস্বর যাকে থামিয়ে দিতে চেয়েছিল ফ্যাসিবাদের দোসররা। কিন্তু এই পুরো ঘটনায় বিএনপির ভূমিকা নিয়ে যে রহস্যময়তা তৈরি হয়েছে, তা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। বিএনপি নিজেকে একটি বড় গণতান্ত্রিক দল হিসেবে দাবি করলেও
এই সংকটে তাদের অবস্থান ছিল অত্যন্ত ধোঁয়াশাপূর্ণ। যখন শরীফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে পুরো দেশ উত্তাল, তখন বিএনপির আইনজীবীরা কেন সে কুখ্যাত শুটারদের জামিন বা আইনি সহায়তা দেওয়ার জন্য এগিয়ে এলেন? এটা কি কেবল পেশাদারিত্ব, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক লেনদেন আছে? সর্বদলীয় প্রতিবাদ সমাবেশেও তাদের অনুপস্থিত অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তারা একদিকে হাদিকে নিজেদের শহীদ হিসাবে দাবি করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, আবার অন্যদিকে আধিপত্যবাদী শক্তির সাথে তলে তলে কোনো সমঝোতা করছে কিনা সেই সন্দেহ এখন জনগণের মনে দাদা বাঁধছে। বিএনপির এই দ্বিমুখী নীতি আসলে জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল। যখন ভারতের দালালি করার দায়ে মিডিয়া হাউসগুলোর সমালোচনা হচ্ছে, তখন বিএনপি রহস্যজনকভাবে নীরব থাকছে, যা তাদের রাজনীতির দেউলিয়ত্বকেই প্রকাশ করে। জামায়াতে ইসলামী বর্তমানে যে লিবারেল এবং প্রোগ্রেসিভ ইমেজ তৈরির চেষ্টা করছে, আমির ডক্টর শফিকুর রহমানের সাম্প্রতিক কার্যক্রমগুলো তারই প্রতিফলন। তারা দেশের বিভিন্ন জায়গায় সফর করছেন, মানুষের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়াচ্ছেন এবং বারবার গণতন্ত্র ও ভোটাধিকারের কথা বলছেন। শরীফ ওসমান হাদির মৃত্যুতে তারা যেভাবে শোকাতুর হয়েছে, তা কেবল লোক দেখানো নয়, বরং এটি তাদের দীর্ঘদিনের সহযোদ্ধাকে হারানোর বেদনা। হাদি যে নতুন মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন, জামায়াতও ঠিক সেই লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে। হাদি চেয়েছিলেন এমন এক সমাজ যেখানে ইনসাফ কায়েম হবে, যেখানে আধিপত্যবাদের কোনো স্থান থাকবে না। জামায়াত তাদের ফেসবুক পেজে যেভাবে নিয়মিত হাদির উদ্ধৃতি এবং শাহাদত নিয়ে পোস্ট দিচ্ছে, তা থেকে বোঝা যায় তারা এই বিপ্লবের মশালকে নিভতে দেবে না। তারা কর্মীদের শান্ত রেখে যেভাবে পরিস্থিতি মোকাবেলা করেছে, তা আগামী দিনের রাজনীতিতে তাদের অবস্থানকে আরও সুসংহত করবে। তবে আমাদের সাবধান হতে হবে সেই সব মুখোশধারী উগ্রবাদীদের থেকে, যারা ধানমন্ডি ৩২ নম্বর পুড়িয়ে দেওয়ার মতো কাজকেও জায়েজ মনে করে। যদিও ব্যক্তিগতভাবে ধানমন্ডি ৩২-এর মতো ফ্যাসিবাদী প্রতীকগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া এক ধরনের বিপ্লবী বিচার থাকতে পারে, কিন্তু সেটা হতে পারে রাষ্ট্রীয় বা শৃঙ্খল পন্থায়। উগ্রবাদী গোষ্ঠীগুলো যখন এসব কাজে নেতৃত্ব দেয়, তখন সেখানে কোনো আদর্শ থাকে না, থাকে কেবল ধ্বংসাত্মক উন্মাদনা। এই উন্মাদনা রুখতে হলে জামায়াত শিবির এবং অন্যান্য ইনসাফকামী শক্তির ঐক্যবদ্ধ থাকা জরুরি। শরীফ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তার শাহাদত যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ইনকিলাবের বার্তা পৌঁছে দেয়। ভারত তার দোসরদের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার যে চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। প্রথম আলো বা ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানগুলোর বিচার হবে জনগণের আদালতে, আইনি প্রক্রিয়ায়, কিন্তু তাদের অফিসে আগুন দিয়ে উগ্রবাদের তকমা গায়ে মাখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শরীফ ওসমান হাদি ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর। তার মৃত্যু আমাদের শিখিয়ে দিয়ে গেল যে স্বাধীনতার স্বাদ পেতে হলে রক্ত দিতে হয়, কিন্তু সেই রক্তের জন্য সঠিক মূল্যায়ন হয়। জামায়াত শিবিরের নেতাকর্মীরা যেভাবে শোককে শক্তিতে রূপান্তরিত করতে শৃঙ্খলাবদ্ধ রয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। অন্যদিকে বিএনপির মতো দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে তারা আসলে কার পক্ষে, জনগণের নাকি আধিপত্যবাদের। বাংলাদেশের এই দ্বিতীয় বিপ্লব তখন পূর্ণতা পাবে যখন আমরা এই উগ্রবাদী গোষ্ঠীগুলোকে চিহ্নিত করে দূরে সরিয়ে রাখতে পারবো এবং হাদির দেখা সে মানবিক বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে পারবো। এই লড়াই দীর্ঘ, এই লড়াই কঠিন, কিন্তু শরীফ ওসমান হাদির শাহাদত আমাদের যে পথ দেখিয়ে দিয়ে গেছে, সেই পথে হাঁটলে বিজয় অনিবার্য। বাংলাদেশের আকাশে আজ যে নতুন ভোরের সূর্য উঁকি দিচ্ছে, সেই সূর্যের আলোয় ধুয়ে যাক সকল ষড়যন্ত্র আর উগ্রবাদ। হাদির আত্মা শান্তি পাক সেই বিশ্বাসে যে তার উত্তরসূরিরা কোনো পিছুটান ছাড়াই এই বিপ্লবকে তার চূড়ান্ত গন্তব্যে নিয়ে যাবে। দেশের প্রতিটি মানুষ আজ সাক্ষী হয়ে আছে এই ইতিহাসের, যেখানে একজন বীরের রক্তে রচিত হচ্ছে নতুন এক মানচিত্রের গল্প। সেই গল্পে কোনো উগ্রবাদ নেই, নেই কোনো দালালি, আছে কেবল বুক টান করে দাঁড়িয়ে থাকা এক স্বাধীন জনপদ। শরীফ ওসমান হাদির বেঁচে থাকবেন প্রতিটি বিপ্লবীর মিছিলে, প্রতিটি প্রতিবাদী কণ্ঠস্বরে এবং প্রতিটি মুক্ত মানুষের হৃদয়ে। তার এই ত্যাগ যেন আমাদের রাজনৈতিক পরিপক্ক আর দেশপ্রেমের এক চূড়ান্ত পরীক্ষা হয়ে দাঁড়ায়, যেখানে জয় হবে সত্যের আর পরাজয় হবে সেই সব অন্ধকার শক্তির, যারা এই মাটিকে এখনো নিজেদের কবজায় রাখতে চায়।